হুম এক হাতে আধুনিক পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণ, আর অন্য হাতে প্রাচীন প্রাচ্যের ধ্যানের গভীর প্রশান্তি। একদম। আপাত দৃষ্টিতে এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত মনে হলেও সত্যটা হয়তো সম্পূর্ণ ভিন্ন। ইংলিশি চ্যানেলের এই গভীর আলোচনায় আজ আমরা এমন একটা জায়গায় ডুব দিতে যাচ্ছি যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সীমানা একদম ঝাপসা হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল ১৯৭৫ সালে প্রকাশিত একটি রীতিমতো যুগান্তকারী বই। বইটার নাম দ্য টাও অফ ফিজিক্স। ফ্রিৎজফ কাপরার লেখা এই বইটি, তাই তো? এই বইটা কিন্তু চিন্তার জগতে একটা বড়সড় আলোড়ন তুলেছিল। ঠিক বলেছেন। লেখক নিজে একজন তাত্ত্বিক পদার্থবিদ। তিনি অত্যন্ত দারুণভাবে বিংশ শতাব্দীর প্রথমার্ধ এবং বিশেষ করে ১৯৭০-এর দশকের আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলোর সাথে প্রাচীন এশিয়ার হাজার বছরের পুরনো জ্ঞানভাণ্ডারের একটা অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছেন। আর আমাদের আজকের মিশনটাই হলো এই দুই আপাত বিপরীত জগতের মিলগুলো খুঁজে বের করা, মানে বিজ্ঞান আর ধর্মের মধ্যকার ওই অদৃশ্য যোগসূত্রটা বোঝা। হ্যাঁ, তবে আলোচনার শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। পশ্চিমা বিজ্ঞান এবং প্রাচ্যের রহস্যবাদ বা মিস্টিসিজম। হ্যাঁ, প্রথম দর্শনে তো এদের মধ্যে কোনো মিলই থাকার কথা না। বিজ্ঞান চলে ল্যাবরেটরিতে, সবকিছু মাপে গণিত আর ডেটা দিয়ে। একদম। বিজ্ঞানে বস্তুগত প্রমাণ ছাড়া কোনো কিছুর দাম নেই। এটাকে তো আমরা যৌক্তিক বা র্যাশনাল জ্ঞান বলি। অন্যদিকে প্রাচ্যের দর্শন সত্য খোঁজে ধ্যানের মাধ্যমে, চোখ বন্ধ করে। এই যে স্বজ্ঞাত বা ইনটিউটিভ জ্ঞান, এর সাথে ল্যাবরেটরির বিজ্ঞানের মিল হবে কিভাবে? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। বিজ্ঞানের জগৎটা পরিমাপ আর সমীকরণের, যেখানে সবকিছুকে বারবার পরীক্ষা করে প্রমাণ করতে হয়। হ্যাঁ, আর অন্যদিকে মিস্টিক বা সাধকরা মনে করেন মহাবিশ্বের চূড়ান্ত সত্যকে কেবল মানুষের এই সীমিত বুদ্ধি বা লজিক দিয়ে মাপা সম্ভব নয়। ঠিক, এর জন্য চেতনার এক গভীর স্তরে যেতে হয়, যা ধ্যানের মাধ্যমেই কেবল পাওয়া যায়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। আমরা বিজ্ঞানকে যতটা যন্ত্রের মতো বা কেবলই লজিক নির্ভর ভাবি, বিজ্ঞানীদের কাজ করার ধরন কি সত্যি পুরোপুরি সেরকম? সেটাই তো। মানে বিজ্ঞানীরা তো আর কোড লেখার রোবট নন যে সারা দিন শুধু সমীকরণ মেলাবেন। একদম না। নতুন একটা থিওরি যখন মাথায় আসে, যেমন ধরুন আইনস্টাইন যখন রিলেটিভিটি নিয়ে ভাবছিলেন, তখন তো একটা স্পার্ক বা অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়। শুধু ডেটা ঘেটে তো আর নতুন কিছু সৃষ্টি করা যায় না। পয়েন্টটা ঠিক সেখানেই। বিজ্ঞানের নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য এক ধরনের ক্রিয়েটিভিটি বা স্বজ্ঞার দরকার হয়ই। এই স্বজ্ঞা বা ইনটিউশনটাই হল সেই অদৃশ্য সেতু। ওয়াও! তার মানে বিজ্ঞানের কঠিন যোগদিক কাঠামোর ভেতরেও একটা বিশাল অন্তর্দৃষ্টিমূলক উপাদান লুকিয়ে আছে। হ্যাঁ, হঠাৎ করে মাথায় আসা ওই আহা মোমেন্ট ছাড়া বিজ্ঞানে কোনো বড় আবিষ্কারই হয়নি। আর উল্টো দিকে প্রাচ্যের সাধকদের পদ্ধতিকেও কিন্তু এক ধরনের বিজ্ঞান বলা চলে। তারাও পর্যবেক্ষণ করেন। অপেক্ষা করুন, সাধকরা পর্যবেক্ষণ করেন? কিন্তু তাদের তো কোনো মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ নেই। তাদের ল্যাবরেটরি হলো তাদের নিজেদের মন। তারা বাইরে জগতে না তাকিয়ে নিজেদের মনের গভীরে তাকান। ও, বুঝতে পারছি। এই যে ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দৃষ্টির মাধ্যমে আত্মপর্যবেক্ষণ, বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সেটা করে যাওয়া, এটাও তো এক ধরনের কঠোর পরীক্ষাই। পার্থক্যটা শুধু ফোকাসের জায়গায়। বিজ্ঞান তাকায় বাইরের দিকে আর সাধকরা তাকান ভেতরের দিকে। তাহলে এই দুই পথ আলাদা হয়ে গেল কিভাবে? দুজনেই তো সত্য খুঁজছে। এর শেকড় খুঁজতে আমাদের যেতে হবে প্রাচীন গ্রিক দর্শনে। দার্শনিক ডেমোক্রিটাসের কথা ধরুন। তার চিন্তাধারা পশ্চিমা বিজ্ঞানের উপর এক বিশাল প্রভাব ফেলেছিল। তিনি কি পুরো জগৎকে দুই ভাগে ভাগ করে ফেলেছিলেন? ঠিক তাই। একদিকে মন আর একদিকে বস্তু। এই যে ডুয়ালিজম বা দ্বৈতবাদ, এটাই পশ্চিমা বিজ্ঞানের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। মানে আমি একজন পর্যবেক্ষক হিসেবে এই মহাবিশ্বের বাইরে দাঁড়িয়ে জগৎটাকে মাপছি, এই তো। হ্যাঁ, কিন্তু প্রাচ্যের দর্শন সম্পূর্ণ উল্টো কথা বলে। সেখানে সবকিছুর একত্ব বা অন্যয়ের উপর জোর দেওয়া হয়। প্রাচ্যের মতে মন আর বস্তু আলাদা কিছু নয়। পর্যবেক্ষক আর পর্যবেক্ষণ করা বিষয় সবই একই মহাজাগতিক সত্তার অংশ। একদম। এই ব্যাপারটা দৈনন্দিন জীবনের জন্য দারুণ একটা ভাবনার বিষয়। সত্যি,
আমরা সাধারণত এতটাই লজিক, ডেটা আর টু ডু লিস্ট নিয়ে মেতে থাকি যে চারপাশের জগতের সাথে এই যে একটা একাত্মবোধ সেটা আমরা হারিয়ে ফেলি। হ্যাঁ, আর এজন্যই একটি খুব সহজ ব্যবহারিক অনুশীলন আমাদের খুব কাজে লাগতে পারে। সেটা কি রকম? মাঝে মাঝে শুধু লজিক দিয়ে বিচার না করে নীরবে বসে নিজের ভেতরের অনুভূতিগুলো আর চারপাশের প্রকৃতির সাথে একটু সংযোগ স্থাপন করার চেষ্টা করা, কোনো বিশ্লেষণ ছাড়া শুধু অবজার্ভ করা। এটি মনকে শান্ত করার চমৎকার একটি উপায়। আর মজার ব্যাপার হলো পশ্চিমা বিজ্ঞান যে মন আর বস্তুকে আলাদা করে একটা অহংকারের জায়গায় ছিল, সেই দ্বৈতবাদের ধারণাটা কিন্তু আধুনিক ফিজিক্সের ধাক্কায় একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হ্যাঁ, চিরায়ত পদার্থবিদ্যার পতনের গল্পটা আসলে এখান থেকেই শুরু। চিরায়ত পদার্থবিদ্যা বলতে তো আমরা মূলত আইজ্যাক নিউটনের সেই ঘড়ির কাঁটার মতো নিখুঁত জগৎকে বুঝি, তাই না? যেখানে আপেল সবসময় নিচের দিকেই পড়ে। হ্যাঁ, নিউটনের জগৎ। নিউটন মনে করতেন স্থান এবং কাল হল পরম বা অ্যাবসলিউট, মানে মহাবিশ্ব যেন একটা বিশাল 3D বাক্স আর তার ভেতরে একটা অদৃশ্য ঘড়ি টিকটিক করে বেজেই চলেছে, যেটা সবার জন্য সমান। ঠিক, কিন্তু 1905 সালে আইনস্টাইন এসে এই ধারণাটা পুরোপুরি উল্টে দিলেন। তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব বা রিলেটিভিটি দিয়ে, তাই তো? হ্যাঁ, তিনি দেখালেন সময় আর স্থান মোটেও পরম কিছু নয়। একজন মানুষ যদি আলোর কাছাকাছি বেগে ভ্রমণ করেন, তার জন্য সময় অনেক ধীরে চলবে। আর তার সেই যুগান্তকারী সমীকরণটা E=mc²। একদম, ভর আর শক্তি যে আসলে একই মুদ্রার এপিটোপিট, সেটা তিনি গাণিতিকভাবে প্রমাণ করে দিলেন। দাঁড়ান, একটু খোলসা করা যাক। ভর আর শক্তি এক, মানে আমার সামনের এই যে কাঠের টেবিলটা, যেটা এত কঠিন আর সলিড মনে হচ্ছে। হ্যাঁ, ওই টেবিলটাই আসলে বিপুল পরিমাণ শক্তির একটা জমাট বাঁধার রূপ। সিরিয়াসলি ভাবা যায়? হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের সবচেয়ে বড় ধাক্কাটা তখনও আসা বাকি ছিল। সেটা এলো কোয়ান্টাম থিওরির হাত ধরে। আচ্ছা, যখন বিজ্ঞানীরা পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণাগুলো, মানে ইলেকট্রন, প্রোটন, এদের গভীরে উকি দিলেন, ঠিক তখন তারা দেখলেন সেখানে নিউটনের কোনো নিয়মই খাটছে না। আমি বইটাতে পড়ছিলাম কোয়ান্টাম স্তরে কণাগুলোর নাকি নির্দিষ্ট কোনো অবস্থানই থাকে না। এটা কিভাবে সম্ভব? একটা জিনিস তো কোনো একটা জায়গাতেই থাকবে, তাই না? সাধারণ লজিক সেটাই বলে, কিন্তু সাবএটমিক জগতে একটা কণা একই সময়ে কোথায় আছে সেটা নিশ্চিত করে বলা যায় না। তাহলে তারা থাকে কিভাবে? তারা কেবল কিছু সম্ভাবনার ঢেউ বা ঘটার প্রবণতা হিসেবে থাকে। আপনি যখন তাকে মাপতে যাবেন, ঠিক তখনই সে একটা নির্দিষ্ট জায়গা বেছে নেবে। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি মাথা ঘুরছিল। মানে কোয়ান্টাম স্তরে আমি কেবল পর্যবেক্ষণ করছি বলেই একটা কণার আচরণ বদলে যাচ্ছে। একদম তাই। আমি না তাকালে সে সম্ভাবনার ঢেউ, আর তাকালেই সে একটা নির্দিষ্ট কণা হয়ে যাচ্ছে। এর মানে কি এই যে বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ রিয়ালিটি বলে আসলে কিছুই নেই? এটা শুনতে অদ্ভুত লাগলেও কোয়ান্টাম মেকানিক্স এটাই বলছে। কিন্তু আমি যা দেখছি সেটা আমার দেখার কারণেই তৈরি হচ্ছে। এটা তো বিজ্ঞানের চেয়ে ম্যাজিক পেশে মনে হচ্ছে, একটা আস্ত প্যারাডক্স বা হেয়ালি। হ্যাঁ, আধুনিক বিজ্ঞানীদেরও ঠিক এই দশাই হয়েছিল। নিলস বোর, হাইজেনবার্গ, তারও এই প্যারাডক্স নিয়ে বছরের পর বছর তর্ক করেছেন। সত্যি মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। কিন্তু এই জায়গায় এসেই প্রাচ্যের সাধকরা যেন দূর থেকে মুচকি হাসেন, কারণ তারা এই ধরনের প্যারাডক্স বা হেয়ালির সাথে হাজার বছর ধরে পরিচিত। ও, যেমন জেন বৌদ্ধ ধর্মে কোয়ান বলে এক ধরনের হেয়ালি খুব জনপ্রিয়। গুরুর কাছে শিষ্য গেলে গুরু হয়তো তাকে এমন একটা প্রশ্ন করবেন, 2 হাতের তালিতে তো শব্দ হয়, কিন্তু 1 হাতের তালির শব্দ কেমন? 1 হাতের তালি, এটার তো লজিক্যালি কোনো উত্তর হতেই পারে না। এটা তো একটা অবাস্তব প্রশ্ন। আর ঠিক সেটাই হলো এই কোয়ানের আসল উদ্দেশ্য। আমাদের মন সবসময় লজিক দিয়ে হিসাব কষে উত্তর খুঁজতে চায়। বুঝতে পারছি। কিন্তু যখন বুদ্ধি বা লজিক দিয়ে এর কোনো কুলকিনারা পাওয়া যায় না, তখন মন একটা সময় গিয়ে হাল ছেড়ে দেয়। ওই লজিক্যাল চিন্তার চক্রটা থেমে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মন একটা উচ্চতর সচেতনতার স্তরে প্রবেশ করতে বাধ্য হয়। একদম ঠিক ধরেছেন। দারুণ তো। তার মানে যখন আমাদের সামনে এমন কোনো পরিস্থিতি আসে যা একেবারেই লজিক দিয়ে মেলানো যাচ্ছে না, তখন সেটা নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ না করে জেন কোয়ানের মতো সেটাকে মেনে নিয়ে শান্ত হয়ে বসাই হলো মনকে প্রশান্ত করার একটা ভালো উপায়। হ্যাঁ, এটি এক ধরনের চমৎকার মেন্টাল ট্রেনিং। আচ্ছা, এবার তাহলে প্রাচ্য দর্শনের মূল 3টি স্তম্ভের দিকে একটু তাকানো যাক। এই বইটির অন্যতম বড় দাবি হল
হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং তাওবাদ এই তিন ধারা আলাদা আলাদা পথে এই একই সত্যে পৌঁছেছে। ব্যাপারটা একটু খুলে বলবেন। প্রথমে যদি হিন্দু ধর্মের কথা বলি, এর শিকড় রয়েছে বেদে, যা প্রায় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত। হিন্দু দর্শনের একদম কেন্দ্রে রয়েছে ব্রহ্মর ধারণা। ব্রহ্ম বলতে কি কোনো নির্দিষ্ট ঈশ্বরকে বোঝানো হচ্ছে? না, এই ব্রহ্ম কিন্তু মেঘের উপর বসে থাকা কোনো ঈশ্বর নন। এটি হল পুরো মহাবিশ্বের মূল সারমর্ম, একটা অনন্ত মহাসাগর। আর আমরা মানুষ, গাছপালা, গ্রহ, তারা সবাই হলাম সেই মহাসাগরের এক একটা ঢেউ। ঠিক তাই। ব্রহ্মকে বুদ্ধি দিয়ে মাপা যায় না, একে উপলব্ধি করতে হয় যোগাভ্যাসের মাধ্যমে। যখন সেই উপলব্ধি আসে, তখন মানুষ বুঝতে পারে যে সে প্রকৃতি থেকে আলাদা কিছু নয়। এই আলাদা কিছু নয় ধারণাটা তো বৌদ্ধ ধর্মেও খুব জোরালোভাবে আছে। এর উৎপত্তিও তো হিন্দু ধর্মের কাছাকাছি জায়গা থেকেই। হ্যাঁ, সিদ্ধার্থ গৌতমের শিক্ষার মাধ্যমে এর শুরু। বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মের এই ব্রহ্ম এর সমতুল্য একটা ধারণা আছে, যাকে বলা হয় ধর্মকায়। আর বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য তো নির্বাণ লাভ করা, তাই না? একদম। আমরা সাধারণত ভাবি নির্বাণ মানে হয়তো সব ছেড়ে ছুড়ে পাহাড়ে চলে যাওয়া। আসলে তা নয়। তাহলে নির্বাণ আসলে কি? নির্বাণ হল মনের এমন একটা অবস্থা যেখানে আমি আলাদা বা আমার একটা আলাদা অস্তিত্ব আছে, এই বিভ্রমটা পুরোপুরি কেটে যায়। বুদ্ধ নিজে বলেছিলেন, জগৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সব কিছুই উৎপন্ন হয় এবং বিলীন হয়ে যায়। ঠিক, এই পরিবর্তন আর প্রবাহের ধারণাটা প্রাচীন চীনের তাওবাদেও খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রাচীন চীনে যখন কনফুসিয়ানিজমের মতো বাস্তববাদী আর নিয়মকানুন নির্ভর দর্শন সমাজ চালাচ্ছিল, তখন তো লাওসুর হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক দর্শন মানে তাওবাদের উদ্ভব হয়। হ্যাঁ, তাওবাদের মূল কথা হল তাও বা মহাবিশ্বের স্বাভাবিক পথ বা প্রবাহ। এখানে বলা হয় পরিবর্তনের একটা চক্রাকার রূপ আছে। লাওসু বলেছিলেন, অনেক দূরে যাওয়ার অর্থ হল ফিরে আসা। একদম ঠিক। তাওবাদে বিশ্বাস করা হয় যে মহাবিশ্বের সব কিছুই ইন এবং ইয়াং, আলো আর অন্ধকার, ভালো আর মন্দ, পুরুষ আর নারী, এই রকম দুটি বিপরীত শক্তির খেলা। একটা আরেকটাকে ছাড়া অস্তিত্বহীন। ঠিক তাই। জীবনের এই পরিবর্তনশীলতাকে বা খারাপ সময়কে তাই ভয় পাওয়ার কিছু নেই। জীবনের ওঠাপড়াকে যদি আমরা একটা চক্রাকার স্বাভাবিক প্রবাহ হিসেবে মেনে নিতে পারি, তাহলে কিন্তু সত্যি আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ অনেকটাই কমে যায়। এটা একটা দারুণ মানসিক অনুশীলন। হ্যাঁ, খুবই কার্যকরী একটা চিন্তাধারা। ইন এবং ইয়াং এর কথাটা যখন উঠলই, এখানে মনে হয় আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে এর সবচেয়ে সরাসরি মিলটা পাওয়া যায়। আপনি কি সাবঅ্যাটমিক জগতের সেই অদ্ভুত আচরণের কথা বলছেন? হ্যাঁ, বস্তুর কণা এবং তরঙ্গ হয়ে ওঠার ব্যাপারটা। ও, ওয়েভ পার্টিকল ডুয়ালিটি। এটা ফিজিক্সের অন্যতম বড় রহস্য। আমরা যদি আলোর কণা ফোটনের দিকে তাকাই, ব্যাপারটা স্পষ্ট হবে। ফোটন কিভাবে আচরণ করে? ফোটন যখন মহাশূন্যের মধ্য দিয়ে যায়, তখন সে একটা তরঙ্গের মতো আচরণ করে। পুকুরের স্থির জলে ঢিল ছুড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে স্পেসের ভেতর দিয়ে কম্পনশীল শক্তি হিসেবে এগিয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা যখন তাকে কোনো ডিটেক্টরে মাপতে যান, তখন সে আর ঢেউ থাকে না, একটা নির্দিষ্ট কণা হিসেবে ধরা দেয়। এই ব্যাপারটা আমি যতবারই ভাবি ততবারই অবাক হই। তাহলে ব্যাপারটা কি এরকম যে কণা আর তরঙ্গ আসলে একই মুদ্রার এপিটোপিট? হ্যাঁ, অনেকটা সেরকমই। তাওয়াদের ইন এবং ইয়াংয়ের মতো দুটো বিপরীত শক্তি, যা আসলে একই মূল সত্তার দুটি ভিন্ন রূপ। উপমাটা একদম নিখুঁত। আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক এই কথাটাই বলছে। পরিস্থিতি বা পর্যবেক্ষণের ধরন পাল্টে গেলে কণার বৈশিষ্ট্যও পাল্টে যাচ্ছে। এর মানে হল মহাবিশ্বের কোনো কিছুই স্বাধীন বা বিচ্ছিন্ন নয়। একদম। একটা ফোটন কিভাবে আচরণ করবে সেটা নির্ভর করছে আপনি কিভাবে তাকাচ্ছেন তার ওপর। পর্যবেক্ষক, যন্ত্র আর ওই কণা সবকিছু একটা অখণ্ড মহাজাগতিক জালের অংশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাবঅ্যাটমিক কণার কথা বললাম, কিন্তু বিশাল মহাবিশ্বের ক্ষেত্রে মানে এই স্পেস আর সময়ের ক্ষেত্রেও কি এই আন্তঃসংযোগ খাটে? হ্যাঁ, অবশ্যই। একটু আগে যে আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কথা বললাম, সেখানে তিনি স্থান আর সময়কে জোড়া লাগিয়ে স্পেস টাইম বা চতুর্থ মাত্রার কথা বলেছিলেন। চিরায়ত ফিজিক্সে তো আমরা ভাবতাম স্থান হলো একটা স্থির ব্যাকগ্রাউন্ড আর সময় হলো তার বাইরে থাকা একটা ঘড়ি। ঠিক, কিন্তু আইনস্টাইন দেখালেন এই দুটোকে কোনোভাবেই আলাদা করা যায় না।
সময় এবং স্থান একে অপরের সাথে এমনভাবে মিশে আছে যে একটাকে মাপতে গেলে আরেকটা বদলাবেই। আর এই স্পেস টাইম মহাবিশ্বের সব ঘটনাকে একটা একীভূত রূপ দেয়। হ্যাঁ, এখানে আমার একটা বিখ্যাত কোট মনে পড়ছে, জাপানি বৌদ্ধ পণ্ডিত ডি.টি. সুজুকি অপ্তাম শাখা সূত্রের উপর কথা বলতে গিয়ে বলেছিলেন, সময় ছাড়া স্থান নেই, স্থান ছাড়া সময় নেই। ওয়াও, সত্যি অসাধারণ একটা মিল। এটা শুনলে তো মনে হয় যেন ১৯০৫ সালের কোনো তাত্ত্বিক পদার্থবিদ রিলেটিভিটি বোঝাচ্ছেন, অথচ এই দর্শন হাজার বছরের পুরনো। এটাই দ্য টাও অফ ফিজিক্সের আসল জাদু। আধুনিক বিজ্ঞান আজ সমীকরণ দিয়ে যা প্রমাণ করছে, প্রাচ্যের মিস্টিকরা ধ্যানের মাধ্যমে বহু আগেই সেই একত্বকে উপলব্ধি করেছিলেন। আর এই স্পেস টাইম কিন্তু শুধু একীভূতই নয়, এটি চরমভাবে গতিশীল বা ডাইনামিক, তাই না? একদম ঠিক। ১৯২৯ সালে এডউইন হাবল টেলিস্কোপে চোখ রেখে প্রমাণ করলেন যে মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। প্রায় ১০ বিলিয়ন বছরেরও বেশি আগে একটা বিশাল বিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে এই প্রসারণ শুরু হয়েছিল। হ্যাঁ, এই ডায়নামিজম বা গতিশীলতা তো আমাদের চারপাশের সব জায়গাতেই চলছে। ওই যে E=mc² সূত্রের কথা এলো। শক্তি ক্রমাগত বস্তুতে আর বস্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক। খুব সহজ একটা উদাহরণ দেওয়া যাক। একটা কাঠ পোড়ালে কি হয়? কাঠ নামের ওই সলিড বস্তুটা তাপ আর আলোর শক্তিতে রূপান্তরিত হয়, আর কিছু অংশ ধোঁয়া আর ছাইয়ে পরিণত হয়। হ্যাঁ, কিছুই আসলে শেষ হয় না, শুধু রূপ বদলায়। একটা অনন্তকালের প্রবাহ। আর এই রূপ বদলানোর খেলার একদম গভীরে গেলে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যা বিজ্ঞান এবং দর্শনের সবচেয়ে বড় রহস্যের জায়গা। আপনি কি শূন্যতা বা দ্য ভয়েডের কথা বলছেন? হ্যাঁ, শূন্যতা। শব্দটা শুনলেই তো মনে হয় একটা বিশাল ফাঁকা জায়গা যেখানে কিচ্ছু নেই। চিরায়ত বিজ্ঞানে সেটাই মনে করা হতো। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে মাইকেল ফ্যারাডে আর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যখন ফিল্ড বা ক্ষেত্রের ধারণা নিয়ে এলেন, তখন বিজ্ঞানের ভিত নড়ে গেল। ফিল্ডের ধারণাটা একটু সহজ করে বলবেন? ধরুন একটা চুম্বক, তার চারপাশে কোনো বস্তু নেই, কিন্তু একটা অদৃশ্য ফিল্ড আছে যা অন্য লোহাকে টেনে আনতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। আইনস্টাইন পরে দেখালেন মহাকর্ষীয় ক্ষেত্র আসলে শূন্যস্থানের মাঝে টাকা কোনো আলাদা জিনিস নয়, বরং মহাকাশের ওই শূন্যস্থান নিজেই বাঁকা হয়ে গিয়ে মহাকর্ষ তৈরি করে। আর কোয়ান্টাম ফিজিক্সে তো এই ফিল্ড আরও একটা অদ্ভুত রূপ নেয়, তাই না? সেখানে নাকি কণা আর শূন্যস্থানের মাঝে কোনো পার্থক্যই থাকে না। একদম নিখুঁত বলেছেন। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী এই মহাবিশ্বের পুরোটাই নানারকম অদৃশ্য ফিল্ড দিয়ে ভরা। তাহলে কণাগুলো কি? কণাগুলো আসলে আলাদা কোনো শক্ত মার্বেল বা বস্তু নয়, তারা হলো ওই অদৃশ্য ফিল্ডের ভেতরের শক্তির একটা সাময়িক ঘনীভবন। পুকুরের জলে বাতাস লাগলে যেমন সাময়িক ঢেউ ওঠে, কণাগুলো হলো এই মহাজাগতিক শূন্যতার এক একটা ঢেউ। ঠিক তাই। এটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা উপলব্ধি। তার মানে প্রাচ্যের দর্শনে যে শূন্যতা বা বৌদ্ধ ধর্মের শূন্যতার কথা বলা হয়, সেটা কোনো নেগেটিভ বা কিছুই নেই এমন অবস্থা নয়। না, একেবারেই ন। বরং আধুনিক কোয়ান্টাম ফিল্ডের মতোই এটি এক অনন্ত সৃজনশীল সম্ভাবনার আধার। এই শূন্যতা থেকেই সমস্ত রূপ, সমস্ত বস্তুর সৃষ্টি হচ্ছে, আবার ক্ষণকাল পরে সেখানেই বিলীন হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের ব্রহ্ম, তাওবাদের নিরাকার রূপ সবই তো আসলে এই কোয়ান্টাম ফিল্ডের দর্শনেরই প্রতিফলন। আমরা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছি। যদি পুরো আলোচনার একটা সারসংক্ষেপ টানি, তাহলে দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের কঠিন গণিত আর প্রাচ্যের আধ্যাত্মিক রহস্যবাদের মধ্যে দুটো সবচেয়ে বড় এবং শক্তিশালী মিল রয়েছে। প্রথমটা হলো মহাবিশ্বের সবকিছুর মৌলিক একত্ব বা অননেস, তাই তো? হ্যাঁ, এখানে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। আর দ্বিতীয়টা হল এর অন্তর্নিহিত গতিশীল এবং পরিবর্তনশীল প্রকৃতি। মানে ডাইনামিক নেচার, সবকিছুই প্রতিনিয়ত একটা মহাজাগতিক নাচের মতো রূপ বদলাচ্ছে। একদম ঠিক। আর ঠিক এই কারণেই ১৯৭০-এর দশকের বিজ্ঞানের পটভূমিতে লেখা এই দ্য ট অফ ফিজিক্স বইটি আজকের আধ্যাত্মিক সন্ধানীদের জন্য একটা দারুণ টুলের মতো কাজ করে। অনেক সময় মনে করা হয় আধ্যাত্মিকতা মানেই বুঝি যুক্তির বাইরে গিয়ে অন্ধবিশ্বাস। কিন্তু এই বইটি প্রমাণ করে যে প্রাচীন এশিয়ার সেই ধ্যানধারণাগুলো নিছক কোনো কুসংস্কার বা কল্পনা ছিল না। আধুনিক বিজ্ঞান তার ল্যাবরেটরি আর কঠিন লজিক দিয়েও এগুলোকেই সমর্থন করছে। এটি আধ্যাত্মিকতাকে যুক্তির এক শক্ত মাটিতে দাঁড় করায়। এটাই এই বইটির সবচেয়ে বড় অবদান। দুটো পথ আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও গন্তব্য একটাই। হ্যাঁ,
বিজ্ঞানীরা সেই চূড়ান্ত সত্যের দিকে এগিয়ে যাচ্ছেন ল্যাবরেটরি যন্ত্রপাতি আর গাণিতিক সমীকরণ দিয়ে। আর সাধকরা সেখানে পৌঁছেছিলেন নিজেদের মনের ভেতরের গভীরতম স্তরে গিয়ে, আত্ম-উপলব্ধির মাধ্যমে। সত্যি, এটা একটা নতুন করে ভাবার মতো বিষয়। শেষ করার আগে একটা প্রভোকেটিভ বা উদ্দীপক চিন্তা দিয়ে যেতে চাই সবাইকে। বলুন। বিজ্ঞান আর আধ্যাত্মিকতা যদি একই সত্যে পৌঁছানোর দুটো ভিন্ন পথই হয়, তবে কি ভবিষ্যতে এমন কোনো দিন আসবে যেদিন সায়েন্স ল্যাবরেটরি আর ধ্যানের কেন্দ্রগুলোর মাঝের দেয়ালটা পুরোপুরি ভেঙে যাবে? চমৎকার একটা প্রশ্ন। মহাবিশ্বের আরও কত অজানা রহস্য হয়তো মানুষের নিজের মনের অতল গভীরেই লুকিয়ে আছে, যা অত্যাধুনিক কোয়ান্টাম ফিজিক্স এখনও আবিষ্কারই করে উঠতে পারেনি। সত্যি, এটা ভাবলেই অবাক লাগে। এই প্রশ্নটা আজকের মতো ভাবনার খোরাক হয়ে থাকুক সবার জন্য। যদি এই ধরনের গভীর বিষয়গুলো নিয়ে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে ভালো লাগে, তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে। ভালো থাকবেন সবাই।